আহ আমরা হচ্ছে ছুটির আগে লাস্ট টপিকটা দেখছিলাম, এটা কি খেয়াল আছে তোমাদের কারো? ম্যাট্রিক্স দেখছিলাম ম্যাম। ম্যাট্রিক্স দেখছিলাম। ম্যাট্রিক্স হচ্ছে ইন জেনারেল যদি চিন্তা করি, বেসিক্যালি ম্যাট্রিক্স দেখছিলাম, আর ম্যাট্রিক্সের মাধ্যমে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে কিভাবে সলভ করা যায় সেই জিনিসটা পার্টিকুলারলি আমরা দেখছিলাম, তাই তো? তো তাদের মধ্যে যেটা ফার্স্ট মেথড ছিল, প্রথম মেথডটা ছিল হচ্ছে ক্র্যামারস রুল। আমরা ক্র্যামারস রুলটা হচ্ছে দেখছিলাম যে ক্র্যামারস রুল ইউজ করে আমরা কিভাবে যে কোনো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সলভ করতে পারি। এন্ড ওই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এটা মিন করতেছে যে আমাদের যদি মাল্টিপল লিনিয়ার ইকুয়েশনের একটা সেট থাকে, সেই সেটটাকে আমরা একটা সিস্টেম বলি লিনিয়ার ইকুয়েশনের। এন্ড ওইটাকে সলভ করা বা ওইটার সলিউশন বের করা বলতে আমরা যেটা মেইনলি বুঝি সেটা হচ্ছে আমাদের ওই লিনিয়ার ইকুয়েশনটাতে যতগুলা আননোন ভ্যারিয়েবল আছে, যে আননোন ভ্যারিয়েবল গুলো ওই প্রত্যেকটা লিনিয়ার ইকুয়েশন সিস্টেমে শেয়ার করতেছে, তাদের ভ্যালুটা ক্যালকুলেট করা, যে ভ্যালুর মাধ্যমে আমাদের ওই প্রত্যেকটা পার্টিকুলার ইকুয়েশন হচ্ছে স্যাটিসফাইড করবে। তো এই যে বলতেছি যে ধরো আমাদের ভ্যালুগুলা ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, এটা আমি তোমাদেরকে চেক করে দেখতে বলছিলাম যে আমরা যেই প্রবলেমটা স্টার্ট করছিলাম করা, সেই প্রবলেমটার জন্য যেই সলিউশনটা আমরা পাচ্ছিলাম সেটাকে অ্যাকচুয়ালি তুমি থিওরিটিক্যালি অ্যাপ্লাই করে এই সিস্টেমটা যে স্যাটিসফাই হচ্ছে কি হচ্ছে না এটা টেস্ট করতে বলছিলাম। সেটাই তো করছিলাম। আমি এক্স্যাক্টলি বলে দিছিলাম স্টেপ বাই স্টেপ যে কি করতে হবে, কিভাবে টেস্ট করবা, তোমার প্রত্যেকটা ইকুয়েশন স্যাটিসফাই হচ্ছে কিনা, এগুলা করার জন্য কি কি করতে হবে। কেউ করছিলাম? করনি? আচ্ছা, ক্র্যামারস রুলটা এক্স্যাক্টলি কি ছিল এটা কি খেয়াল আছে, বা কিসের মাধ্যমে ক্র্যামারস রুলটা অ্যাপ্লাই করা হতো? এখানে আমাদের একটা হচ্ছে ক্যালকুলেশন লাগতো, একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, তাই তো? ফার্স্ট অফ অল আমাদের যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা দেওয়া থাকবে, সেই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে আমাদের ax ইকুয়ালস টু b এই ফরম্যাটে রিপ্রেজেন্ট করা লাগবে, যেখানে এই প্রত্যেকটা কি রিপ্রেজেন্ট করে এটা খেয়াল আছে কারো? এই ম্যাট্রিক্সটা কি ছিল? প্রত্যেকটা এক একটা ম্যাট্রিক্স, এ ছিল হচ্ছে একটা n বাই n ম্যাট্রিক্স, যেটা হচ্ছে আমাদের ওই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ভ্যারিয়েবল গুলোর যে কোএফিসিয়েন্ট গুলো ছিল, সেই কোএফিসিয়েন্ট নিয়ে একটা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। তারপরে এক্সটা কি ছিল? এক্স ম্যাট্রিক্সটা কি ছিল? হ্যালো? ম্যাম ভেরিয়েবল গুলো। ভ্যারিয়েবল গুলা, আর ভ্যারিয়েবল গুলা নিয়ে আমাদের একটা কলাম ম্যাট্রিক্স, তাই তো? তারপরে এই স্কোয়ার ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স এর গুণফলে আমরা পাইতাম হচ্ছে আরেকটা কলাম ম্যাট্রিক্স, যে কলাম ম্যাট্রিক্সটা রিপ্রেজেন্ট করে আমাদের হচ্ছে ওই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের যে কনস্ট্যান্ট ভ্যালু গুলো আছে, ধ্রুবপদ, সেইগুলার ভ্যালু হচ্ছে প্রত্যেকটা ইকুয়েশনের এগেইনস্টে আমার এক একটা রুটে রিপ্রেজেন্ট করা হয়। তো ফার্স্ট অফ অল আমরা ক্র্যামারস রুলকে এরকম ax ইকুয়ালস টু b এই আকারে রিপ্রেজেন্ট করতাম। করার পর আমাদের এখানে ক্র্যামারস রুল অনুযায়ী যদি আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে চাই, আমাদের একটা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করা লাগতো। এন্ড সেই ডিটারমিনেন্টটা কোন ম্যাট্রিক্সের হইতো? স্কোয়ার ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্সটার। তো এই যে স্কয়ার ম্যাট্রিক্সটা বা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমরা ক্যালকুলেট করতাম, এইটা করার পর আমরা যখন প্রত্যেকটা ভ্যারিয়েবল বের করব, সাপোজ আমরা যদি একটা 3/3 সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন চিন্তা করি, যেখানে আমাদের ভ্যারিয়েবল গুলো হচ্ছে আননোন ভ্যারিয়েবল গুলো হচ্ছে x y z, এন্ড এই প্রত্যেকটা ভ্যারিয়েবল কিন্তু আমাদের ওই তিনটা ইকুয়েশনই শেয়ার করবে। লাইক একটা 3/3 সিস্টেমের প্রথম ইকুয়েশনের ভ্যালু গুলা বা ভ্যারিয়েবল গুলো যদি x y z হয়, পরের গুলা w x বা ই হইলো, তারপর গুলা p q হইলো, এরকম হইলে কিন্তু হবে না। আমাদের সেম সেট অফ ভ্যারিয়েবল প্রত্যেকটা ইকুয়েশন ওই পার্টিকুলার সিস্টেমে শেয়ার করবে, তারপরেই আমরা হচ্ছে একটা শেয়ার যে ভ্যালু আছে সেটা ক্যালকুলেট করতে পারবো। তো এখানে এক্স ওয়াই জেড ধরো সাপোজ চিন্তা করো আমার ভ্যারিয়েবল সেটটা। তো এখানে যখন আমরা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করার পর এই ভ্যারিয়েবল গুলোর ভ্যালু ক্যালকুলেট করবো, তখন আমরা কি দেখছিলাম যে যখন আমরা এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করতেছি তখন আমরা কি করতেছিলাম? আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দিই, ধরো এখানে একটা ম্যাট্রিক্স আছে, আমাদের ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 1, তারপরে ধরো 3 -1 2 1 1 1, এটা ধরো আমাদের ম্যাট্রিক্স, মানে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স যেটা এ আমরা বলতেছি। আর কলাম ম্যাট্রিক্স বা কনস্ট্যান্ট ম্যাট্রিক্স যেটা, সেটার ভ্যালু সাপোজ হচ্ছে 4 2 7, ধরো এটা হচ্ছে আমাদের কলাম ম্যাট্রিক্স, মানে এটার ভ্যালুটা হচ্ছে বি, এ আর বি। আর এক্স হচ্ছে আমাদের ধরো এক্স ওয়াই জেড যেটা ভ্যারিয়েবল, শেয়ার ভ্যারিয়েবল। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন গ্রামার রুল অনুযায়ী এক্স ভ্যারিয়েবলের ভ্যালুটা বের করতাম, তখন আমাদের প্রসিডিউরটা কি ছিল? খেয়াল আছে কেন? আচ্ছা, এখানে আমরা যখন এক্স ভ্যারিয়েবলের ভ্যালুটা বের করতেছিলাম ট্রাভার্স রুল অনুযায়ী, তখন আমাদের এই যে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা ছিল, এই কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের আগে বলো যে রো নাকি কলাম?
কোনটা হচ্ছে আমাদের এই পার্টিকুলার এক্স ভ্যারিয়েবলের কোএফিসিয়েন্ট গুলো রিপ্রেজেন্ট করে? কলাম। কলাম। এক একটা কলাম হচ্ছে এক একটা ভ্যারিয়েবলের যে ভ্যালুগুলো কোএফিসিয়েন্ট ভ্যালু সেগুলো রিপ্রেজেন্ট করতেছে। তাহলে আমি যখন এক্স বের করতেছি তখন আমার এই ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম এটা কোন ভ্যারিয়েবলকে রিপ্রেজেন্ট করে? এক্স এক্স ভ্যারিয়েবল, তারপর একটা ওয়াই, তারপর একটা জেড। হ্যাঁ, তাহলে আমরা যখন এক্স বের করব তখন সিম্পলি আমরা যেটা করতেছিলাম এক্স ভ্যারিয়েবলের যে কলামটা আছে সেই কলামটাকে আমরা সিম্পলি রিপ্লেস করে দিচ্ছিলাম এই বি কনস্ট্যান্ট ম্যাট্রিক্সের কলামটা দিয়ে। তো সেই ক্ষেত্রে আমার এখানে কি হইতো, উপরে হচ্ছে ফার্স্ট যে কলামটা সেটা রিপ্লেস হয়ে যেত আমার বি ম্যাট্রিক্স দিয়ে, মানে 4 2 তারপরে 7, আর বাকি যতগুলো আছে বা বাকি যতগুলো কলাম বা ভ্যালু আছে সেই সব কিছু হচ্ছে আনচেঞ্জ থাকবে। তাহলে এখানে 2 -1 and 1, এখানে হচ্ছে 1 2 1। তারপরে এই যে এই পোরশনটার এটা আমাদের তো এক্স ভ্যারিয়েবল একটা নিউমেরিক ভ্যালু হবে, জাস্ট একটা সিম্পল ইন্টিজার বলো ফ্র্যাকশন বলো যে কোনো একটা ভ্যালু। ওই ভ্যালুটা বের করার জন্য আমাদের তো ম্যাট্রিক্স থেকে একটা ম্যাট্রিক্সের এগেইনস্ট একটা নিউমেরিক ভ্যালু লাগবে। তো এখানে আমরা এটা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতাম আর নিচে ভাগ দিতাম কি দিয়ে? প্রত্যেকটা ভ্যারিয়েবলের ভ্যালু যখন আমরা বের করব উপরে হচ্ছে আমরা ওই ভ্যারিয়েবলের যে কলামটা আছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সে সেই কলামটাকে রিপ্লেস করছিলাম আমাদের কনস্ট্যান্ট ম্যাট্রিক্স দিয়ে এন্ড নিচে ডিভাইড করতেছিলাম হচ্ছে ডিটারমিনেন্ট অফ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স দিয়ে। তারপরে এখানে আমি একটা ভ্যালু পাবো না, পার্টিকুলার ভ্যালু পাবো। ইয়েস ম্যাম, এটা এক্স এর তারপরে মান। যখন হ্যাঁ এটা হচ্ছে এক্স এর মান, তারপরে যখন ওয়াই এর মান বের করবো তখন কি করতে হবে? ম্যাম এই যে 2 নাম্বার লাইনে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স যেটা। এই যে এই কলামটা রিপ্লেস করতে হবে, আর জেড বের করতে হলে এই কলামটা রিপ্লেস করতে হবে। এখন এই যে ধরো আমরা এক্স বের করলাম, তারপরে ওয়াই বের করলাম, তারপরে জেড বের করলাম, এই তিনটা ভ্যালু আসলে তুমি কতটুকু অ্যাকুরেট পাইছো বা কতটুকু এটাতে এরর আছে এই জিনিসটা তুমি আসলে ডিটারমাইন করবা কিভাবে? মনে করো তোমার কাছে অ্যাকচুয়াল আনসারটা জানা নাই যে এক্স ওয়াই জেড এর ট্রু ভ্যালু সেটা তুমি জানো না। তো যখন তুমি ট্রু ভ্যালু জানো না তোমার বোঝা লাগবে যে এইটা হচ্ছে আমার মোটামুটি একটা অ্যাকুরেট সাফিসিয়েন্টলি অ্যাকুরেট একটা রেজাল্ট যার জন্য তুমি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা ট্রু পাচ্ছ। তো সেটা বোঝার জন্য অপশন হচ্ছে এই যে এক্স ওয়াই। দুটো বলে হ্যাঁ বলো। দুটো থাকতো ম্যাম, এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দিতাম, আর এটা যদি কনস্ট্যান্টের মানের সাথে মিলতো তাহলে বুঝতাম যে এটা সিদ্ধ হয়েছে। এক্স্যাক্টলি হ্যাঁ। তো আমাদের এই যে যেহেতু আমরা 3/3 বলতেছি তাহলে 1 2 3 তিনটা ইকুয়েশন আমাদের থাকবে। ওই তিনটা ইকুয়েশনে আমাদের এই এক্স ওয়াই জেড এর ভ্যালু বসাইতে হবে এন্ড প্রত্যেকটাতে ওই একই ভ্যালু বসানোর পর যদি সবগুলো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়, সমান না হলেও ধরো পয়েন্ট সামথিং ডিফারেন্স থাকলো, তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারবো এটা হচ্ছে আমাদের রেজাল্ট, কোনো ভুল নাই। আর যদি দেখা যায় যে কোনো একটা বা দুইটা স্যাটিসফাই করতেছে বাকিটাতে কোনো একটা প্রবলেম হচ্ছে বা মিলতেছে না, তার মানে তোমার ক্যালকুলেশনে কোনো একটা ভুল আছে। এই জন্য তোমার আনসারটা যেটা আসছে সেটা এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সেটাকে স্যাটিসফাই করছে না। ঠিক আছে, এইটা ছিল আমাদের ছুটির আগেকার ক্লাস, যেটা একজন দুইজন মোটামুটি বলতে পারছো, বাকিরা কেউ ধারণা নেই। তো এখন দেখো এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আমরা সলভ করবো এটার জন্য আমাদের আরো তিনটা মেথড আছে। তো ক্র্যামার রুলের পরে ইমিডিয়েট যে মেথডটা সেটা হচ্ছে নেইভ গাউস এলিমিনেশন। ঠিক আছে, তো এই এরপরের যে দুইটা মেথড একটা হচ্ছে নেইভ গাউস এলিমিনেশন আর একটা হচ্ছে গাউস জর্ডান। এই দুইটা মেথড একটু কমপ্লিকেটেড বলা যায়। তো নেইভ গাউস এলিমিনেশনে কি হয়, এখানে হচ্ছে আমাদের দুইটা স্টেপ থাকে। ফার্স্ট স্টেপটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড এলিমিনেশন আর সেকেন্ড স্টেপটা হচ্ছে ব্যাক সাবস্টিটিউশন। তো যখনই আমরা ফরওয়ার্ড বলি বা ব্যাক বলি তখন ওয়ার্ডগুলো থেকে আমরা শুনতে পারি যে ফরওয়ার্ড বলতে আমরা বুঝবো যে প্রথম থেকে শুরু হয়ে কিছু একটা হবে, আর ব্যাক সাবস্টিটিউশন যখন বলতেছি তার মানে ব্যাকওয়ার্ড একটা ক্যালকুলেশন হবে। তো এখানে ফরওয়ার্ড আর ব্যাক সাবস্টিটিউশনে যেটা করা হয়, ফরওয়ার্ড এলিমিনেশন আর ব্যাক সাবস্টিটিউশনে, সেটা হচ্ছে প্রথম স্টেপে আমরা তো জানি যে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যতটা থাকবে ততটা আননোন ভ্যারিয়েবল থাকবে। তার মানে আমরা আমাদের যে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে একটা n বাই n ম্যাট্রিক্স হবে। তো প্রথম স্টেপ যেটা ফরওয়ার্ড এলিমিনেশন, এই স্টেপটাতে আমরা হচ্ছে ফার্স্ট অফ অল তো প্রত্যেকটা মেথডের ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের সিস্টেমটাকে a x ইকুয়ালস টু b এভাবে রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, তো a x ইকুয়ালস টু b এভাবে রিপ্রেজেন্ট করার পর আমাদের কাজ যেটা সেটা হচ্ছে একটা অগমেন্টেড ম্যাট্রিক্স বের করা। অগমেন্ট কোনো কিছু অগমেন্ট করা মানে কি বলতে পারবা? কোনো কিছু অগমেন্ট করা বলতে কি বোঝায়? ইন জেনারেল অগমেন্ট করতে কি বোঝায়? আচ্ছা, জেনারেলি অগমেন্ট করা বলতে কোনো কিছু মার্জ করা বোঝায় বা কম্বাইন করা। হ্যাঁ,
তো আমরা এখানে যখন অগমেন্ট টার্মটা ইউজ করতেছি তখন বোঝায় হচ্ছে এই যে আমরা আমাদের সিস্টেমটাকে x ইকুয়ালস টু b এভাবে রিপ্রেজেন্ট করলাম, এখান থেকে আমরা একটা অগমেন্টেড ম্যাট্রিক্স বের করব। আর অগমেন্টেড ম্যাট্রিক্সটা কিভাবে হবে সেটা হচ্ছে এই যে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা আছে a, কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের সাথে আমরা হচ্ছে এই যে কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা ছিল সেইটাকে একসাথে মার্জ করে আমরা হচ্ছে একটা ম্যাট্রিক্সের মধ্যে লিখব। ঠিক আছে, এই ফার্স্ট অফ অল এই জিনিসটা আমাদের করা লাগবে ক্যালকুলেশন শুরু করার আগে। তারপরে আমরা যে এই যে অগমেন্ট করলাম এখানে তো আমাদের কত, এটা হচ্ছে এইটা একটা n বাই n আর এটা হচ্ছে n বাই 1। সো এই n বাই n পোর্শনের উপরে আমাদের এই ফরওয়ার্ড এলিমিনেশন প্রসিডিউরটা কাজ করা লাগবে। এন্ড সেই জিনিসটা কি হবে, ধরো আমরা যদি আগের ম্যাট্রিক্সটার কথা চিন্তা করি কিংবা একটা সিম্পল ম্যাট্রিক্স ধরো 1 2 1 আছে, এখানে আমাদের তারপরে আছে 3 2 1, তারপরে আছে 1 1 2, ধরো এটা হচ্ছে আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এটা হলো একটা 3/3। আর এদের করেসপন্ডিং আমাদের কনস্ট্যান্ট যেটা আছে কলাম ম্যাট্রিক্স সেটা যদি ধরো হয় 3 2 4 এরকম ধরো একটা হলো। এখন আমরা যখন এটাকে অগমেন্ট করব, অগমেন্ট করা বলতে কি বুঝাইতেছি, যে আমাদের এই যে আমাদের কোএফিশিয়েন্ট আছে 1 2 1, তারপরে 3 2 1 এন্ড ফাইনালি 1 1 2, এদের পাশে একটা যে কোনো স্ট্রেট লাইন বা ড্যাশ লাইন যে কোনো কিছু ইউজ করে তোমরা ওই কনস্ট্যান্ট যে ম্যাট্রিক্সটা আছে সেটাকে লিখবা। লেখার পর আমাদের হচ্ছে এইভাবে রিপ্রেজেন্ট করার পর আমাদের ফার্স্ট যে স্টেপটা সেটা হচ্ছে ফরওয়ার্ড এলিমিনেশন। এই ফরওয়ার্ড এলিমিনেশনের মাধ্যমে কি করা হয়, আমাদের এই যে ম্যাট্রিক্সটা আছে এইটার যে স্কোয়ার পোর্শনটা আছে এই স্কোয়ার পোর্শনকে আমাদের একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কনভার্ট করতে হবে। এখন বলো, আমি যে বলছিলাম শুরুর দিকে যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এন্ড লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এই দুইটা জিনিস কি খেয়াল আছে? হ্যাঁ ম্যাম, খেয়াল আছে। আচ্ছা, তাহলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কি হয় বলো? উপরের দিকে একটা ত্রিভুজ হবে, যেটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডায়াগোনাল সরি কর্ণ ডায়াগোনালি বরাবর উপরে যেটা এটা একটা ভ্যালু ত্রিভুজ থাকবে। আকৃতির হবে, আর হ্যাঁ ওই তো, বাকিগুলো মানে জিরো হয়ে যাবে। উপর বাকিগুলো জিরো হবে এক্স্যাক্টলি। তাহলে আমার কর্ণ থেকে মেইন যে ডায়াগোনালটা আছে তার ভ্যালু সহ তার উপরের পোর্শনের ভ্যালুগুলো থাকবে এন্ড নিচের গুলা হচ্ছে বাকি সবকিছু জিরো থাকবে। তো এখানে আমাদের শুধুমাত্র আমরা যখন আসলে আপার ট্রায়াঙ্গুলার বা লোয়ার ট্রায়াঙ্গুলার কাজ করি তখন আমরা n বাই n ম্যাট্রিক্সের ক্ষেত্রে বা স্কয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে জিনিসটা অ্যাপ্লাই করতে পারি। তো এখানে আমাদের স্কয়ার ম্যাট্রিক্স হচ্ছে শুধুমাত্র এই পোর্শনটুকু, ফার্স্ট পোর্শনটুকু যেটা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। তো এখন আমরা এটাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কনভার্ট কিভাবে করতে পারি, বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কনভার্ট করলে আমার জিনিসটা কি দাঁড়াবে, এই যে এই 3 তারপর এই 1 এবং এই 1 এই তিনটা ভ্যালু জিরো হয়ে যাবে না? Yes, ma'am. আচ্ছা, তাহলে এই তিনটা ভ্যালুকে জিরো আমার এখন করতে হবে। তো এই তিনটা ভ্যালুকে যদি আমরা জিরো করি তাহলে আমার রিপ্রেজেন্টেশনটা কি দাঁড়ায়, 1 2 1 হবে, তারপরে নিচে হবে এখানে 0, এখানে হবে 2। আচ্ছা 2 না, এখানে আসলে ভ্যালুগুলো চেঞ্জ হবে বুঝছো, আমি এইভাবে না দেখায় ধরো অন্য কোনো ভ্যালু ধরে, তবে এখানে একটা ভ্যালু থাকবে, ধরো এখানে x এর কোএফিশিয়েন্ট থাকবে, এখানে y, এখানে z এর কোএফিশিয়েন্ট, তারপরে এখানে থাকবে 0, মানে x এর কোএফিশিয়েন্টটা 0 হবে, এখানে ধরো আরেকটা y এর ভ্যারিয়েবল থাকবে সেকেন্ড ইকুয়েশনে, এটা z, তারপরে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে এন্ড এখানে একটা ভ্যালু থাকবে মানে z এর কোএফিশিয়েন্ট সিম্পলি। আর ওই পাশে ভ্যালুগুলো আমার চেঞ্জ হয়ে যাবে, এক্স্যাক্টলি আগের ভ্যালুগুলো কিন্তু থাকবে না, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। তো এখন এই যে আমার আপার ট্রায়াঙ্গুলার কনভার্ট হলো, আপার ট্রায়াঙ্গুলার কনভার্ট হওয়ার পর মনে আছে আমরা হচ্ছে ম্যাট্রিক্স থেকে ইকুয়েশন সিস্টেম বের করতাম কিভাবে, প্রথমে তো ম্যাট্রিক্স থেকে আমরা ইকুয়েশন বের করতাম, আবার ইকুয়েশন থেকে ম্যাট্রিক্স বের করা যায়। তো এখান থেকে এই ম্যাট্রিক্স ফরম্যাট থেকে আমরা যখন এর ইকুইভ্যালেন্ট ইকুয়েশন ফরম্যাটটা বের করব তখন আমরা কি পাবো, এই লাস্টের যে রোটা আছে লাস্টের রোতে দেখো তো এক্স এবং ওয়াই এর কোএফিশিয়েন্ট গুলো জিরো না? Yes, ma'am. তাহলে শুধুমাত্র জেড এর কোএফিশিয়েন্টটা থাকবে। তো ধরো জেড এর কোএফিশিয়েন্ট যে কোনো কিছু, ধরো এ জেড, এটা হচ্ছে আমার জেড এর সাথে কোএফিশিয়েন্টটা হচ্ছে এ, আর ওইদিকে তার করেসপন্ডিং এই যে কনস্ট্যান্ট ভ্যালুটা এই কনস্ট্যান্ট ভ্যালুটা ধরো সামথিং সি। তাহলে এই যে আমি এই ইকুয়েশনটা পাইলাম এখান থেকে আমি কোন ভ্যারিয়েবলের ভ্যালুটা পাবো, Yes. জেড এর ভ্যালুটা পাবো, যেহেতু এ এবং সি আমি জানি ম্যাট্রিক্স থেকে। তো সিম্পলি আমি যদি সি কে এ দিয়ে ভাগ করে দিই তাহলে এখান থেকে আমি জেড এর ভ্যালুটা পেয়ে যাব। তারপরে এই যে নিচের থেকে যে আমরা কাজটা করতেছি, প্রথমে জেড বের করলাম, জেড থেকে আমি উপরের ভ্যালুটা বের করব, জেড এর উপরের রোটা, তো উপরের রোতে কি এক্স এর কোএফিশিয়েন্ট 0, তার মানে এখানে ওয়াই এর একটা ভ্যালু থাকবে বিওয়াই প্লাস ধরো সিজেড এরকম কিছু একটা থাকবে, আর ওই পাশে থাকবে হচ্ছে একটা কনস্ট্যান্ট। এখান থেকে তার আগের স্টেপে আমরা জেড ক্যালকুলেট করছিলাম না, ওই জেড এর ভ্যালুটা যদি আমরা এখানে সাবস্টিটিউট করে দিই তাহলে এখানে আমরা একটা ওয়াই এর ভ্যালু পাবো না? Yes, ma'am. আবার আমি এখানে y ও বের করে ফেলছি, z ও এর আগে বের করছি, তো এই প্রথম ইকুয়েশনে এসে আমি যখন z এবং y দুটোই বের করে ফেলছি আমরা এখান থেকে ওই দুইটা ভ্যালু বসায় x ক্যালকুলেট করতে পারবো না?
এই যে স্টেপটা আমাদের ম্যাট্রিক্সের একেবারে লোয়েস্ট রো থেকে উপরের দিকে ক্যালকুলেশন করতেছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যাক সাবস্টিটিউশন। মানে পিছন থেকে সাবস্টিটিউট করতে করতে আমাদের প্রত্যেকটা ভ্যালু ক্যালকুলেট করা হচ্ছে। প্রসিডিউরটা বোঝা গেছে? তো আমাদের কাজই বা গোলই তো হচ্ছে আসলে এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করা। তো আলটিমেটলি আমার তো এক্স ওয়াই জেড এর ভ্যালুটা বের হয়ে গেল। তারপরে যদি তোমরা ভেরিফাই করতে চাও যে এটা আমি ঠিক বের করছি না ভুল বের করছি, তাহলে ওই যে ইকুয়েশন গুলো দেওয়া থাকবে সেখানে জাস্ট টেস্ট করে দেখতে হবে। তো এখন এই পরের যে স্টেপটা বা 2 নাম্বার স্টেপ ব্যাক সাবস্টিটিউশনের, এটা একদম ইজি, এটা পারবা। প্রবলেম বা কমপ্লিকেশনটা যেখানে আসলে থাকে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ বা ফরওয়ার্ড এলিমিনেশন, যেটা আমাদের মেইন ম্যাট্রিক্স থেকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটাতে কনভার্ট করাটাই হচ্ছে আমাদের ঝামেলা। তো এখন দেখো আমরা এই জিনিসটা কিভাবে করতে পারি। এই যে আপার ট্রায়াঙ্গুলারে কনভার্ট করা, এটা আমরা করি হচ্ছে নরমালি ম্যাট্রিক্সের রো অপারেশনের মাধ্যমে। মানে বিভিন্ন যে রো গুলো থাকে সেই রো গুলোর মধ্যে আমরা অপারেশন গুলো করি, রো এর করেসপন্ডিং এলিমেন্ট গুলোর মধ্যে। তো এখানে দেখো, এখানে আমাদের তিনটা রো আছে, তিনটা কলাম আছে, 3x3 ম্যাট্রিক্স এবং একটা হচ্ছে কনস্ট্যান্ট কলাম আছে। এখান থেকে আমাদের হচ্ছে ভ্যালু গুলাকে জিরো করতে হবে। এন্ড কোন ভ্যালু গুলাকে জিরো করতে হবে সেটা হচ্ছে সেকেন্ড রো এর এই প্রথম ভ্যালু, থার্ড রো এর প্রথম এবং সেকেন্ড ভ্যালু। তো এখানে আমরা যেটা করব, আমরা হচ্ছে রো অপারেশন অ্যাপ্লাই করব। মানে ধরো এখানে তিনটা রো, তো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, যে কোনো একটা রো এর সাথে আরেকটা রোকে যোগ করব বিয়োগ করব, তারপরে কোনো একটা স্কেলার দিয়ে কোনো একটা রোকে গুণ করে আরেকটার সাথে যোগ বিয়োগ করে চেষ্টা করব যেটাকে আমার জিরো করার কথা সেটাকে জিরো করার। তো এইভাবে আমরা হচ্ছে ক্যালকুলেশন গুলা করব। ঠিক আছে? তো এখন দেখো আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে এইটা, এইটা এবং এইটাকে জিরো করা। তাহলে প্রথমে এই ভ্যালুটাকে যদি আমি জিরো করতে চাই তাহলে আমি কোন রোটাকে ইউজ করতে পারি? এটা হচ্ছে আমার রো 2, তাই না? এটা সেকেন্ড রো না? তাহলে সেকেন্ড রো এর যে কোনো একটা ভ্যালুকে জিরো করার জন্য আমরা ওই ম্যাট্রিক্সের আরো কোনো একটা রো ইউটিলাইজ করতে পারি। তো এখানে এই সেকেন্ড রোটা বাদ দিয়ে আমার ফার্স্ট রো আছে, থার্ড রো আছে। তাহলে আমি চাইলে ফার্স্ট রোকে ইউজ করতে পারি, থার্ড রোকে ইউজ করতে পারি। এখন আমরা যদি ফার্স্ট রোকে অ্যাপ্লাই করি, তাহলে এই যে 3 কে আমি যদি শূন্য বানাইতে চাই তাহলে আমার কি করতে হবে? তো ম্যাম আহ কোনটা ম্যাম একবার বলো। সেকেন্ড রো কে এক Third row, দ্বারা এক third দ্বারা গুণ করে এবং থার্ড রো কে 3 দ্বারা গুণ করে সেকেন্ড রো থেকে থার্ড রো বিয়োগ করলে এটা জিরো হয়ে যায়। হ্যাঁ, হয়েছে। তাহলে আমরা এখন যেটা করব যে 3 থেকে আমাদের 3 বিয়োগ করা লাগবে, তাহলেই আমাদের হচ্ছে এটা শূন্য হবে। তো এখন আমি 3 আসলে কোথায় পাবো? আমার আরেকটা রো এর এক্সাক্ট ওই এলিমেন্টকে, ওই এলিমেন্ট বলতে আমাদের করেসপন্ডিং ভ্যালুগুলো। কারণ আমরা যখন দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ বা বিয়োগ করি তখন কি আমাদের করেসপন্ডিং সেল ভ্যালুগুলো যোগ বিয়োগ হয় না? তাহলে আমরা যখন এই রো এর সাথে এই রো বিয়োগ বা যোগ করতেছি তখন কি ওই কলামের এক্সাক্ট তার উপরে বা নিচে যে ভ্যালুটা থাকবে সেটার সাথে যোগ বিয়োগ হবে। এইটার সাথে কি এই ভ্যালুটা যোগ বা বিয়োগ হবে কখনো? হ্যাঁ ম্যাম। হবে না। সো সেম কলামে থাকবে। তাহলে এখন দেখো যেটা তোমরা বললা যে আমরা 3 থেকে 3 বিয়োগ করতে হবে। তাহলে 3 বিয়োগ করার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের ফার্স্ট স্টেপ এটা হইতে পারে, বেশ কয়েকটা স্টেপ লাগবে। প্রথম স্টেপে আমরা করতে পারি যে এখন যে রো 2টা আছে সেই রো 2 কে আমরা আপডেট করে যেটা করতে পারি সেটা হচ্ছে রো 2 ইকুয়ালস টু আর রো 2 মাইনাস আমরা যদি করি রো 1 কে 3 দিয়ে গুণ করব, তাহলে 3 টাইমস রো 1, 3 আর 1 লিখে দিলাম, তাহলে বুঝতে পারবা যে R1 কে বা রো 1 কে আমরা 3 দিয়ে গুণ করব এন্ড রো 2 থেকে বিয়োগ করব। বিয়োগ করার পর যে ভ্যালুটা আসবে সেটা আমার রো 2 তে থাকবে। তো এখন যদি এই কাজটা আমরা করি, এই জিনিসটা কিন্তু ওই রো এর যেই রোতে আমরা অপারেশনটা করতেছি আর যেই রো এর সাথে অপারেশনটা করতেছি ওইটার প্রত্যেকটা এলিমেন্টের সাথে অপারেশনটা করতে হবে। জাস্ট একটার সাথে করলাম এমন কিন্তু হবে না। তাহলে এই জিনিসটা যদি আমরা করি, প্রথমে রো 1 কে 3 দিয়ে গুণ করতে হবে, তারপরে রো 2 থেকে বিয়োগ করতে হবে। তো এই কাজটা করলে আমার রো 2 এর ভ্যালুটা কি হবে? এখানে কিন্তু শুধুমাত্র রো 2 চেঞ্জ হচ্ছে। তাহলে বলো তো কি হবে? আমার এই যে এই ম্যাট্রিক্সটা থেকে চেঞ্জটা কোথায় হবে? ম্যাম এই যে এখানে 3 আছে 6 বাট কোন কলামটা চেঞ্জ হবে? ফার্স্ট কলাম। আচ্ছা এটা না, ফার্স্ট, হ্যাঁ হ্যাঁ সরি ফার্স্ট second কলাম, সেকেন্ড row. সেকেন্ড রোটা আমরা এই যে গুণ করতেছি এটা কিন্তু এখানে দেখাবো না। ওটা ম্যাম চাইলে তুমি রাফ দেখাইতে পারো, জাস্ট ক্যালকুলেশনের যে আনসারটা সেটা তোমরা স্টোর করবে। এই যে রো 2 তে ভ্যালুটা স্টোর করবো, তাহলে প্রথমটা আনচেঞ্জ থাকবে যেহেতু অপারেশন প্রথমটাতে হয় নাই, সেকেন্ডটাতে আমরা চেঞ্জ করতেছি, তাহলে প্রথমটা থাকলো ঠিকঠাক। তারপরে রো 2 টাকে আমরা আপডেট করব। কিভাবে আপডেট করতেছি? এখন যে ভ্যালুটা আছে সেটা থেকে আমরা বিয়োগ করব 3 টাইমস রো 1। তাহলে এই যে 3 থেকে বিয়োগ করতে হবে কত? 3, ফার্স্টে আছে হচ্ছে 3, এটা থেকে বিয়োগ হবে এই যে প্রথম রোটা এটার সাথে 3 গুণ, তাহলে 3 থেকে 3 মাইনাস হবে, এটা হয়ে যাবে 0। তারপরে কত? এই 2 থেকে কত মাইনাস হবে?
ম্যাম এটা হবে -6 -6 ইকুয়াল টু -4। -4 2 মাইনাস হবে উপরের রো এর প্রথম ওইটার সাথে 3 গুণ করে, মানে গুণ করলে -4 হ্যাঁ -4 গুণ করলে হয় 3 দুগুণে 6, আর 2 থেকে মাইনাস করলে হচ্ছে -4। তারপরেরটা তারপরটা ম্যাম -2। তারপরেরটা হবে হচ্ছে -2 এন্ড লাস্টে কনস্ট্যান্ট। প্রত্যেকটা এলিমেন্টের উপরে কাজটা হবে। তাহলে হচ্ছে ম্যাম 2 থেকে বিয়োগ হবে হচ্ছে 3 3 9 -2 -7। ঠিক আছে, আচ্ছা। তো এখন দেখো আমরা এই কাজটা করলাম, করার পরে নরমালি যেটা করা হয় যে আমরা একটা রো এর অপারেশন চাইলে একটা স্টেপে করতে পারি, অথবা এখানে আমরা পরের যে আরেকটা অপারেশন আছে সেটাও করতে পারি। যেমন এখানে আমার থার্ড রো এর ভ্যালুগুলোকেও 0 করা লাগবে। তো এই জিনিসটা আমরা সেম স্টেপেই করতে পারি। রো 2 এর একটা ভ্যালুকে 0 করলাম, আবার রো 3 এর এই দুটোকেও 0 করা লাগবে। এখন একটা স্টেপে বা একটা অপারেশন ইউজ করে কিন্তু আমি একটা রো এর দুইটাকে 0 একসাথে নাও করতে পারি। হয়তো যদি হয়ে যায় আমার ওরকম যদি ম্যাট্রিক্সের ফরম্যাট থাকে তাহলে হয়ে যাবে, কিন্তু না হওয়াটা ম্যাক্সিমাম কেসে হচ্ছে নরমাল। তো এখন দেখো রো 2 এর তো একটাকে 0 করলাম, এখন ওই স্টেপে যদি আমি রো 3 এর এই ভ্যালুটাকে 0 করতে চাই, প্রথম যে এলিমেন্টটা আছে, তাহলে কি করতে হবে? ম্যাম 3 থেকে 1 বিয়োগ করলেও 3 থেকে 1 বিয়োগ করলেই হবে। তাহলে রো 3 আমি একটা স্টেপে করে দেখাচ্ছি। রো 3 সমান কত হবে? রো 3 মাইনাস রো 1, তাই তো? ঠিক বলছি? হ্যাঁ yes ma'am। আচ্ছা, তাহলে এখানে আসবে হচ্ছে 1 থেকে 1 মাইনাস হবে, এটা শূন্য, তারপরে কত হবে বাকিগুলো আমাকে বলো। -1 -1 1 1, আর এটা লাস্টেরটা এটা 1। এটাও 1 হবে। তাহলে এখন দেখো আমরা দুইটা অপারেশন করার পর হচ্ছে আমাদের যে এই দুইটা ভ্যালু 0 পাইছি। এখন এটা কি আমার আপার ট্রায়াঙ্গুলার হইছে নাকি স্টিল হয়নি? হয়নি। আমাদের এখনো একটা ভ্যালু বাকি আছে, এই যে এই ভ্যালুটাকে আমাদের এখনো 0 করা বাকি আছে। এখন তোমরা আমাকে বলো যে এই ভ্যালুটাকে 0 করার জন্য আমরা আসলে কোন রোটা ইউজ করতে পারি? এটাকে দুই দ্বারা দুই দ্বারা গুণ করে আর ফার্স্ট রোকে যদি আমরা যোগ করে দিই আচ্ছা, ফার্স্ট রোকে যোগ করে দিবা। এখন দেখো তো ফার্স্ট রোকে যোগ করলে তোমার এই থার্ড রো এর হয় না, প্রথম এলিমেন্টটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে। তো এই জিনিসটা ঠিক করার জন্য যেটা করবা, সব সময় দেখবা যেহেতু আমার এই জিরোটাও চেঞ্জ হয়ে যাবে, তখন একে আবার জিরো করা লাগবে। তো এই ক্ষেত্রে আমরা এই যে প্রথম রো এটাকে ইউজ করতে পারবো না। আমার এই যে সেকেন্ড রোটা আছে, সেকেন্ড রো এর যেহেতু তার উপরের ভ্যালুটা 0, আমি এটার সাথে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন, এটা আমার 0ই থাকবে, তাই তো? তো এই ক্ষেত্রে আমরা রো 3 এর এই এলিমেন্টকে 0 করার জন্য আমরা ইউজ করব হচ্ছে রো 2। তো এখন বলো এটাকে 0 করলে কি করতে হবে? রো 3 সমান কত হবে 2 নাম্বার স্টেপে? 4 দ্বারা গুণ করে প্লাস -4 দ্বারা গুণ করে তারপর যোগ করে দিলে তাহলে -4 টাইমস রো 3 প্লাস হচ্ছে R2, এটাই বলতেছো তো? হ্যাঁ yes ma'am। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এটা করি তাহলে প্রথম ভ্যালুগুলো ঠিক থাকবে, 1 2 1, তারপরে 0 -4 দেন -2, এখানে হচ্ছে আমার 3 -7, আর লাস্টেরটা কি হবে? 0 তো ঠিক থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না। তারপরে এটা 0 হয়ে যাবে, যেহেতু এটা 0 করার জন্য আমরা অপারেশনটা করলাম। আর তারপরে দুইটা কি হবে? -6 1 এটা 4 দিয়ে গুণ করলে -4 হচ্ছে -4, -6 আর -2 -6, আর পরেরটা -4 আর 3 -1, তাই তো? এখন দেখো এই যে আমার আপার ট্রায়াঙ্গুলার কনভার্সন হয়ে গেছে না? এখন তার কোনো প্রবলেম নাই। এই যখন আমাদের আপার ট্রায়াঙ্গুলার হয়ে যাবে, মানে আমরা মেইন ডায়াগোনালের নিচের পোর্শনের প্রত্যেকটা ভ্যালু 0 পেয়ে যাব, আমাদের কিন্তু বাকি যে ভ্যালুগুলো কিন্তু আগে থেকে সবগুলো চেঞ্জ হয়ে গেছে অপারেশনের কারণে। এখন এখান থেকে আমরা ব্যাক সাবস্টিটিউশন করব। তো এখন যদি আমরা ব্যাক সাবস্টিটিউশন করি, নরমালি আমরা হচ্ছে লাস্ট যে রোটা -3 হবে কোথায় বলো? কনস্ট্যান্ট কনস্ট্যান্টে -4 প্লাস 3, ওই যে সরি ম্যাম ও আচ্ছা সেকেন্ড রো এর সাথে, সরি, হ্যাঁ। তাহলে কত হচ্ছে আমার? -4 -1 না ম্যাম এখানে 11 তো 11 প্লাস রো 2, তাহলে এখানে -4 দিয়ে গুণ করতেছি, -4 আর -7 11 11 -11 হয়, তাই তো? আচ্ছা -11। তাহলে এখন দেখো এখান থেকে আমরা এখন সেকেন্ড স্টেপ, আমাদের প্রথম যে স্টেপটা ছিল ফরওয়ার্ড এলিমিনেশনের n বাই n ম্যাট্রিক্সকে আপার ট্রায়াঙ্গুলার কনভার্ট করা, সেটা আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ব্যাক সাবস্টিটিউশন। তাহলে এই যে আমরা ম্যাট্রিক্সটা পাইলাম, এখান থেকে আমাদের 3 নাম্বার রো থেকে
মানে ফার্স্ট অফ অল তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে আগে ইকুয়েশন ফর্মে লিখবা। ইকুয়েশন ফর্মে লিখলে কি হবে আমার, আসবে কি কি বলো তো? ম্যাম এই যে ম্যাম x minus 2y -2y না +2y? প্লাস না প্লাস প্লাস 2y +2y প্লাস প্লাস z equal 3 equals to 3, তারপরে আসবে হচ্ছে -4y মাইনাস minus 2z 2z equals to হচ্ছে -7 এন্ড লাস্টেরটা হচ্ছে -6z সমান -7, তাই তো? এই যে ব্যাক সাবস্টিটিউশন হয়ে গেল। এখন এখান থেকে আমাদের ইকুয়েশন ফর্ম থেকে করতে হবে ব্যাক সাবস্টিটিউশন। তো ফার্স্ট অফ অল এই যে 3 নাম্বার ইকুয়েশন, এগুলার ইকুয়েশন নাম্বারিং করবা 1 2 3। তারপর এই যে 3 থেকে আমরা কি পাবো? এই 3 থেকে আমরা পাবো z সমান কত বলো, বের করো, তাড়াতাড়ি বের করো। z সমান 11/6 হ্যাঁ, কত আসে বলো? 1. ঠিক আছে, 1.833 কিছু একটা আসে, এটা আমি 1.83 লিখলাম। 1.833 হ্যাঁ, বাকিগুলোর ভ্যালু আমারে বের করে দেখো কত হয়। 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা যদি বের করি, 2 নাম্বার ইকুয়েশন থেকে আমারে y এর ভ্যালু আর z এর ভ্যালু কত হবে বা কিভাবে হবে এটা আমারে বলো। 2 নাম্বার ম্যাম z এর মান বসাবো 1.33 হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 2, তাহলে এখান থেকে 2 নাম্বার থেকে আমরা পাবো হচ্ছে কত, -4y - 2 টাইমস 1.83 ইকুয়ালস টু -7। বলো এখন এখান থেকে y কত হবে, বের করো। কোনটাই কাছে নেই। আচ্ছা, যারা করতেছো তাদের কাছে ক্যালকুলেটর আছে, তারা বের করো কত হবে। অ্যাকচুয়াল ইকুয়েশন কি ছিল সেটাই তো ভুলে গেলাম, সবটা মুছে ফেললাম। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে আমাদের কোনো একটা ভ্যালু আসবে। কেউ কি বের করছো? দেখাই দিই কত আসে। -7 প্লাস হচ্ছে আমাদের 2 টাইমস 1.83, তারপরে এটা ডিভাইড হবে হচ্ছে 4 দিয়ে 0.835 এরকম কিছু একটা আসে। আচ্ছা, তো এখন এটা গেল, কেউ করলে দেখ কেউ তো ঠিক আসছে কিনা। ঠিক আছে ম্যাম। আচ্ছা, তাহলে এখন আমাদের x বের হয়ে গেছে, y বের হয়ে গেছে, এখন আমাদের বের করা লাগবে হচ্ছে z। সরি, z বের হয়েছে, y বের হয়েছে, এখন x। তাহলে 1 থেকে আমরা পাই হচ্ছে x সমান, ওই পাশে আমি একেবারে চেঞ্জ করে নিয়ে নিই, 3 মাইনাস হবে 2y, তাহলে -2y এর ভ্যালু বসাই দিই 0.835 এবং মাইনাস হবে z, মাইনাস z হচ্ছে 1.83। তাহলে এই সবগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে হচ্ছে 3 মাইনাস 2 টাইমস 0.835 মাইনাস 1.83 মাইনাস 0.5 আসছে। এটা আমার আসছে, দেখো ঠিক আছে কিনা, ভুল করছি কোথাও নাকি। তো এখন আমরা পাইছি z এর ভ্যালু পাইছি প্রথমে, তারপর পাইলাম y, তারপর পাইলাম হচ্ছে x। এখন আমাদের চেক করা লাগবে যে এই তিনটা ভ্যালু যদি আমরা আমাদের ওই ম্যাট্রিক্সটাতে বসাই বা ওই সিস্টেমটাতে বসাই তাহলে আসলে প্রত্যেকটা ঠিক আসে কিনা। কিন্তু সমস্যাটা হচ্ছে আমি তো এখন মুছে দিলাম এই ভ্যালুগুলো, দাঁড়াও এই ভ্যালুগুলো লিখে রাখি। তো x আসছে হচ্ছে আমাদের কত, -0.5, তারপরে y আসছে হচ্ছে 835 মনে রাখো, 1.835 মনে রাখো, আমি এটা হচ্ছে আনডু করে ফেলি। so the z এই যে ম্যাট্রিক্স আসছে, তো এটা ছিল হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। এখন এখানে আমরা জাস্ট ভ্যালুগুলো বসায় দেখি যে ঠিক আসে কিনা। তোমরা চাইলে ক্যালকুলেশন করতে পারো। প্রত্যেকটা যখন ভেরিফিকেশন করবা তখন কিন্তু প্রত্যেকটা ইকুয়েশনে বসাবা, যে কোনো একটাতে বসায় যে আনসার পেয়ে গেলা বা স্যাটিসফাই হলো এটা রেখে এটা করে রেখে দিলে কিন্তু হবে না। তাহলে আমাদের একটা ছিল হচ্ছে -0.5, তারপরে ছিল হচ্ছে 0.835 আর আরেকটা ছিল হচ্ছে 1.83। আচ্ছা, তাহলে এখন প্রথমটা দেখো, প্রথমটা থেকে কি হবে, এই যে এইখান থেকে জাস্ট ইকুয়েশন ফর্মটা ডিরেক্ট বের করে নাও।
তাহলে প্রথমটা হচ্ছে -0.5 যেহেতু 1 কোএফিসিয়েন্ট, তারপরটা 2 টাইমস এত, তাহলে প্লাস 2 টাইমস 0.835 আর তারপরে হচ্ছে 1 কোএফিসিয়েন্ট, তাহলে এটা হচ্ছে প্লাস হবে 1.83। দেখো তো এটা করে কত আসে। আমাদের আসার কথা হচ্ছে 3। 3 আসে না। এক্স্যাক্টলি 3 আসে? জি না। আমার তো 3.41 আসলো। আচ্ছা তাইলে দেখো, যদি 3 আসে তাহলে তো ঠিক আছে, এক্স্যাক্টলি ম্যাচ করছে। আর যদি এরকম আসে আমাদের কিছু ধরো ডিফারেন্স আছে, যদি ডিফারেন্স থাকে তার মানে বুঝতে হবে যে আমরা এর আগে কিন্তু যখন প্রত্যেকটা ভ্যালু নিছি, হয়তো কিছু ভ্যালু আমরা রাউন্ড অফ করছি, ওই রাউন্ড অফ এর জন্য দেখা যায় একটু ভ্যালু এদিক ওদিক হইতে পারে। তো এই ক্ষেত্রে একটাতে চেক করলাম, তো প্রত্যেকটাতে যদি দেখো যে মোটামুটি এরকম কাছাকাছি থাকতেছে, তার মানে আমাদের আনসারটা হচ্ছে ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা যে প্রথম প্রসিজারটা দেখলাম, নিড গাউস এলিমিনেশন মেথড, ওই দুইটা স্টেপের মাধ্যমে ফরওয়ার্ড এলিমিনেশন আর ব্যাক সাবস্টিটিউশন, এভাবে তোমরা হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্সের জন্য এই দুইটা স্টেপ অ্যাপ্লাই করে আমাদের যে আননোন ভ্যারিয়েবল গুলো আছে ওটা বের করতে হবে। ঠিক আছে? আর তোমরা এমনিতে যেটা করতে পারো, ধরো ভেরিফিকেশনের জন্য এভাবে বসায় না দেখে যখন পরীক্ষায় ধরো করবা তখন তো টাইম কম থাকে, সিম্পলি ক্যালকুলেটরের মাধ্যমে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারি না? ম্যাথ করার পর ওইটা চেক করে দেখো যে তোমাদের যে সলিউশনটা ক্যালকুলেটরে পাচ্ছ ওটা শুধু ঠিক আছে কিনা, তাহলেই হচ্ছে হবে। মানে এক্সট্রা যদি বলা না থাকে যে ভেরিফাই করো, এটা যদি এক্সপ্লিসিটলি বলা থাকে কোয়েশ্চেনে, তাহলে আলাদা করে তোমাকে ভেরিফাই করে দেখাইতে হবে এবং ইকুয়েশনে বসায় যে তোমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ম্যাচ করতেছে, আর না হলে এই জিনিসটা দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, এরপরে যে মেথড সেটা হচ্ছে গস জর্ডান মেথড। গস জর্ডান মেথড সিমিলার প্রসেস এটার মতোই, কিন্তু এখানে আমাদের এরকম দুইটা স্টেপ থাকে না। গস জর্ডানে যেটা হয়, আমরা এই যে অগমেন্টেড ম্যাট্রিক্সটা বের করলাম, ax টাইমস ax ইকুয়ালস টু b, এখান থেকে আমরা পাইছি হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স মানে ab। এই যে এ বি অগমেন্টেড ম্যাট্রিক্সটা আমরা পাইলাম, এইটার এ পোর্শনকে মানে কোএফিশিয়েন্ট পোর্শনটাকে আমরা সিম্পলি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট করি। এন্ড আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা বলতে কি বুঝি, যদি 3/3 হয় তাহলে মেইন ডায়াগোনালের প্রত্যেকটা ভ্যালু 1 এন্ড বাকি সব ভ্যালু হচ্ছে 0, তাই তো? ঠিক আছে? এভাবে Yes, যখন ma'am. আমরা আমাদের স্কোয়ার পোর্শনটাকে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট করব, আমরা কনস্ট্যান্ট পোর্শনে দেখবা কিছু ভ্যালু পাবো। তো এন্ড এই যে আইডেন্টিটিতে কনভার্ট করবো এটা কিন্তু আগের মতোই রো অপারেশনের মাধ্যমে, ম্যাট্রিক্সের বিভিন্ন রো অপারেশনের মাধ্যমে আমরা এই অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে আমাদের আইডেন্টিটিতে কনভার্ট করব। কনভার্ট করার পর আমরা এই যে বি পোর্শনটাতে অগমেন্টেড এর বি কলামটাতে যেটা পাবো সেইটাই হবে আমাদের এক্স ওয়াই জেড এর ভ্যালু। কিভাবে এইটাকে এক্স ওয়াই জেড এর ভ্যালু আমরা বলতেছি? Coefficients 1. হ্যাঁ, কারণ আমাদের এই যে প্রথম ধরো এটাতে আছে 2, এটাতে আছে 3, এটাতে আছে 4, এই যে প্রথম রোটা, এই প্রথম রো কি ফার্স্ট ইকুয়েশন রিপ্রেজেন্ট করে না? সেকেন্ড রো হচ্ছে সেকেন্ড ইকুয়েশন এবং থার্ড রো হচ্ছে থার্ড ইকুয়েশন। তো প্রথম ইকুয়েশনে আমি দেখতেছি যে আমার এই যে 1 মানে এক্স এর, এটা এক্স এর কলাম, তাহলে এক্স এর কোএফিশিয়েন্ট এখানে 1, ওয়াই জেড এর কোএফিশিয়েন্ট নাই, তাহলে আমার সমান কি এক্স সমান আমরা লিখতে পারি এই যে কনস্ট্যান্টটা 2। আবার সেকেন্ড ইকুয়েশনের জন্য এক্স এবং জেড এর কোএফিশিয়েন্ট 0, y এর কোএফিশিয়েন্ট আছে শুধুমাত্র 1, তো এই ক্ষেত্রে y সমান হবে হচ্ছে 3। এন্ড লাস্টলি আমাদের যেটা z এর কোএফিশিয়েন্ট থার্ড ইকুয়েশনের জন্য, সেখান থেকে আমরা z এর ভ্যালুটা পাচ্ছি। এইভাবে সিম্পলি আমরা আইডেন্টিটিতে কনভার্ট করে আমাদের ওই ভ্যালুটা পেয়ে যেতে পারি। তো এখন দেখা যায় যে ফরওয়ার্ড এলিমিনেশনে যেহেতু আমাদের শুধুমাত্র আপার ট্রায়াঙ্গুলার করা লাগে, সেই ক্ষেত্রে অপারেশনের পরিমাণটা একটু কম, আর এখানে আইডেন্টিটি করতে গেলে আমাদের অপারেশন তুলনামূলকভাবে আগের প্রসিডিউরের চেয়ে একটু বেশি না। কিন্তু এখানে ওই যে তো ওখানে আমাদের ফরওয়ার্ড এলিমিনেশন করে ব্যাক সাবস্টিটিউশন করা লাগতেছে, হচ্ছে আমাদের হয়তো ডিরেক্টলি জাস্ট আইডেন্টিটিতে কনভার্ট করলেই হয়ে যায়, ওই সেকেন্ড প্রসেসটা বা সেকেন্ড স্টেপটা লাগতেছে। তো এখন বলো তো এখানে যদি আমরা আইডেন্টিটিতে কনভার্ট করি, আইডেন্টিটিতে কনভার্ট করলে তোমরা যদি র্যান্ডমলি আইডেন্টিটিতে কনভার্ট করো তাহলে দেখবা যে অনেক বেশি টাইম কমপ্লেক্সিটি পাচ্ছ, বা অনেক টাইম লেগে যাচ্ছে তোমার আইডেন্টিটি করতে। কারণ কি হবে, ওই যে ধরো একটা জিরো করার পর তখন যদি বাকিটাকে জিরো করতে চাও, যেমন এটাকে র্যান্ডমলি ধরো এটা আগে জিরো করলা তারপরে এটা জিরো করলা, এভাবে যদি করতে চাও তাহলে দেখো অপারেশন আসলে অনেক বেশি লেগে যাচ্ছে।
তো এই ক্ষেত্রে একটা ট্রিক হচ্ছে যে আমরা যখন আইডেন্টিটিতে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স কনভার্ট করব, তখন ফার্স্ট অফ অল আমরা প্রথম রো এর যে প্রথম পিভট ভ্যালু বা প্রথম এলিমেন্ট সেইটারে আগে 1 করব। ঠিক আছে, তো এখানে তো এটা 1 আছে, ধরো এটা যদি 4 থাকতো, এটা 4 থাকলে এটাকে আমরা 1 কিভাবে করতে পারতাম? আচ্ছা, যখন আমরা হচ্ছে 1 করতে যাব তখন একটা সিম্পল অপারেশন অ্যাপ্লাই করতে পারো। আমরা জানি না যে একটা ম্যাট্রিক্সের সাথে একটা স্কেলার প্রোডাক্ট গুণ করা যায়, তাই তো? একটা যে কোনো ম্যাট্রিক্সকে ধরো 2 3 4 5, এটাকে যদি আমরা একটা স্কেলার যেমন 3 টাইমস এই ম্যাট্রিক্সটা করি, তাহলে গুণটা কিরকম হয়? স্কেলার একটা ভ্যালু দিয়ে যখন মাল্টিপ্লাই করছি, প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ এটা মাল্টিপ্লিকেশন হয় না? Yes, ma'am. আচ্ছা, তো এখন আমরা যখন 1 বানাইতে চাইবো যে কোনো একটা ভ্যালুকে, তখন সিম্পলি যেটা করতে পারো, ধরো এখানে 2 আছে, এটা যদি আমি 1/2 দিয়ে গুণ করি, তাহলে আমার এই ফার্স্ট এলিমেন্টটা কি 1 হয়ে যাবে না? Yes. এই কাজটা তোমরা করতে পারো, সিম্পলি লিখতে পারো যে ওইটা দিয়ে ভাগ করলাম অথবা গুণ করলাম, যে কোনো একটা লিখে দিতে পারো। এভাবে আমরা প্রথম ভ্যালুটাকে 1 করব, 1 করার পর বাকি ওই রো এর বাকি এলিমেন্ট গুলো 0 হবে। তো এখন এটাকে যখন আমরা 1 করে ফেলবো, এই 1টাকে ইউজ করে আমরা তার নিচের দুইটা এলিমেন্টকে 0 করতে পারবো না ইজিলি? যেটা দরকার হবে এটার সাথে গুণ করে বিয়োগ করে দিলেই হয়ে যাবে। তারপরে এই যে কোনো একটাকে ইউজ করে আমার যখন বাকিগুলো 0 হবে, যেমন এটাকে 1 করলাম, ধরো যে ভ্যালু ছিল 4 ছিল, 4কে আমরা 4 দিয়ে ভাগ করলাম, এখানে আরো কিছু ভ্যালু আছে, এখানে কিছু ভ্যালু আছে, আর 3/3 যদি ম্যাট্রিক্সের ভ্যালু আছে, এটা যদি 1 করে ফেলি, তাহলে এটা 1 হওয়ার পর আমার ওই ভ্যালুর এক্স্যাক্টলি নিচের দুইটা রো এ যে ভ্যালুগুলো আছে, এটার সাথে যে কোনো কিছু গুণ করে আমি এটার সাথে যোগ বিয়োগ করলে ওগুলাকে 1 করতে পারবো না? 1 তো একটা ইউনিট, তো এইটাকে ইউজ করে আমরা এগুলাকে 0 করে দিব। মানে ফার্স্টে এটাকে 1 করব, এখন এটাকে 1 করে যখন এগুলোকে 0 করলাম, এগুলাতে কিন্তু অনেক ভ্যালু আছে। এখন বলো তো আমরা কোনটাকে ফার্স্টে কি করতে হবে, তাহলে আমাদের অপারেশনটা ইজি হবে? ধরো এখানে আছে 5, এখানে আছে 6, এখানে 7 4, বলো 3 2, এখন কি করব? 7 কে 1 করবো। 7 কে 1 করব। তাহলে মেইনলি আমরা হচ্ছে ডায়াগোনাল ওয়াইজ যদি কাজগুলো করি, যেমন এখানে যদি 7 কে আমরা আগে 1 করে ফেলি, তাহলে আমাদের কাজটা ইজি হবে। এটাকে 1 করে ফেললে আমরা এই 1 কে ইউজ করে কোন দুইটা ভ্যালুকে 0 করতে পারবো? 5 and 3. 5 and 3, তার এক্স্যাক্টলি উপরে এবং তার এক্স্যাক্টলি নিচে। কারণ যেহেতু এইটার সাথে এই ভ্যালুটা আমাদের 0 আছে, তাই ওর যে আগের কলামটা তার ভ্যালুগুলো চেঞ্জ হবে না। তো এটাকে মাল্টিপ্লাই করে 5 দিয়ে গুণ করে এটা দিয়ে বিয়োগ করবো, আবার 3 দিয়ে গুণ করে এটা থেকে বিয়োগ করবো, তাহলে এই দুইটা 0 হয়ে যাবে। এই দুইটা 0 হয়ে যাওয়ার পর আমার প্রথম আর সেকেন্ড কলাম হয়ে গেল, থার্ড কলাম বাকি। তো এখন কি করতে হবে? 2 কে 1 করবো। এই লাস্টেরটাকে 1 করতে হবে, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করব। এই থার্ড রো কে ভাগ করার পর যেহেতু এই দুইটা 0, আমার এই উপরের চারটা ভ্যালু কোনো চেঞ্জ হবে না, আমি যাই অপারেশন করি না কেন। এন্ড সিম্পলি এই 1 ইউজ করে, এখানে যে 1টা আসবে এইটা ইউজ করে আমরা এই দুইটা ভ্যালুকে 0 করে ফেলতে পারবো। তারপরে যে আমার আইডেন্টিটি চলে আসবে এই স্কোয়ার পোর্শনটুকু। আইডেন্টিটি হওয়ার পর আমরা এই কনস্ট্যান্ট পোর্শনে বা কনস্ট্যান্ট কলাম ম্যাট্রিক্সে যে ভ্যালুগুলো পাবো, সেটা হচ্ছে আমাদের করেসপন্ডিং ভ্যারিয়েবলের ভ্যালুগুলো। ক্লিয়ার? আমি একেবারে স্টেপ বাই স্টেপ দেখাইলাম না, বলে গেলাম যাতে তোমরা মোটামুটি কাজ করতে পারতেছো কিনা এটা দেখার জন্য। যেহেতু সেম প্রসেস আগেরটার সাথেই, তাই ওই অপারেশন গুলো দেখাচ্ছিলাম। বুঝা গেছে কি? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, আমি শুধুমাত্র দুইজনের কথা শুনতে পারতেছি, বাকিরা কি বুঝতে পারতেছি? Yes, miss. বুঝা যাচ্ছে? আচ্ছা, না বুঝলে বললো আমাকে। তো এটা এই পর্যন্ত আমরা দেখলাম কয়টা মেথড হইলো। ফার্স্ট অফ অল আমরা দেখছি ক্র্যামারস রুল, তারপরে দেখছি হচ্ছে নেভ গাউস এলিমিনেশন, তারপরে হচ্ছে গাউস জর্ডান এলিমিনেশন, তিনটা। আর আরেকটা প্রসেস যেটা আছে এটা একদম ইজি, এটাকে হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করার জন্য ইটারেটিভ মেথড বলা হয়। আমরা যখন রুট ফাইন্ডিং করছিলাম, রুট ফাইন্ডিং এর জন্য খেয়াল আছে আমরা কি করছিলাম? বিভিন্ন প্রকার মেথডে আমরা ইটারেশন ইউজ করছিলাম না? ওইরকম সিমিলার ইটারেটিভ একটা প্রসেস ইউজ করে আমাদের এই মেথডগুলো সলভ করা হয়। তো এখন ইটারেটিভ মেথডে, এটাকে গস সেডেল ইটারেটিভ মেথড বলতেছে, বা নরমালি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করার জন্য ইটারেশন মেথড বলে। ইটারেশন মেথডের মধ্যে আমাদের রুট ফাইন্ডিং এর মতোই, যতক্ষণ না পর্যন্ত আমাদের কনসিকিউটিভ ইটারেশন গুলোর ভ্যালুগুলো কনভার্জ করতেছে বা ইকুয়াল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা ইটারেশন গুলো চালাই যাই। এখন ইটারেশন গুলো কিভাবে হয়? ধরো আমাদের একটা ম্যাট্রিক্স আছে, এখানে ধরো আছে হচ্ছে x - 2y + uz
ইকুয়ালস হচ্ছে 3, তারপরে আছে ধরো 4x প্লাস y মাইনাস z ইকুয়ালস টু 4, তারপরে সাপোজ x মাইনাস y প্লাস ইকুয়ালস টু 5। এটা ধরো আমাদের 3/3 একটা সিস্টেম। এখন এইটার উপরে যখন আমরা ইটারেশন প্রসেস চালাবো, তখন ফার্স্ট অফ অল আমাদের যেটা করা লাগবে, প্রথম ইকুয়েশন থেকে একটা রিপ্রেজেন্টেশন বের করতে হবে, যেখানে আমরা x কে লেফট হ্যান্ড সাইডে রেখে বাকি সবকিছুকে রাইটে নিয়ে যাব। সেকেন্ডটা ইকুয়েশনের জন্য আমরা y কে লেফটে রেখে বাকি সবকে রাইটে নিয়ে যাব, এন্ড থার্ড ইকুয়েশনের জন্য আমরা z কে লেফটে রেখে বাকি সবকে রাইটে নিয়ে যাব। তো এরকম রিপ্রেজেন্টেশন বের করলে আমার প্রথম x ইকুয়ালস টু কত হবে এক নাম্বার ইকুয়েশনের জন্য? 2y minus 2z by 3 into 2y minus y 3 মাইনাস y 2z প্লাস 3। আচ্ছা, এটা আর y করলে হবে কি? -4x মাইনাস 4x প্লাস z প্লাস z প্লাস প্লাস 4। আর লাস্টেরটা হচ্ছে z, কোনটার সাথে কোএফিশিয়েন্ট নাই না, এগুলো ভাগ হইতো। পরেরটা হচ্ছে 5 মাইনাস x প্লাস 4, তাই তো? এখন দেখো এই যে আমরা ইকুয়েশন পাইলাম, এগুলোর এক একটা নাম্বারিং করবা 1 2 3, তারপরে আমাদের শুরু হবে হচ্ছে ইটারেশন করা। এখন ইটারেশনে আমরা আসলে কি করব? আমরা এই যে তিনটা ইকুয়েশন পাইলাম, এখান থেকে আমরা x y z এর ভ্যালুগুলা মাল্টিপল ইটারেশনের মাধ্যমে ক্যালকুলেট করব। তো শুরুতেই আমরা যখন এক নাম্বার ইকুয়েশন থেকে শুরু করব বা ইকুয়েশন 1 শুরু করব, ফার্স্ট ইটারেশনে যেটা হয়, আমরা y এবং z এর দুইটা ভ্যালু হচ্ছে অ্যাজিউম করে নিই। এন্ড অ্যাজিউম কি করি, আমরা ধরি হচ্ছে y এবং z এই দুইটা ভ্যালু আমরা 0 ধরে কাজ করি। তো y এবং z এই দুইটা ভ্যালু যখন 0 হবে, ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা x এর একটা ভ্যালু পাবো না? yes ma'am পাবো, কত পাবো? 3 x ইকুয়ালস টু পাবো হচ্ছে 3। এই ইকুয়েশনে x এবং y 0 বসাই, তাহলে x ইকুয়ালস টু পাইলাম 3। তারপরে এই যে x এর ভ্যালুটা 3 পাইলাম, এই x এর ভ্যালুটা আমার প্রিভিয়াসলি x এর ভ্যালু কিছুই ছিল না, আমরা এক্সাম্পল করছি শুধুমাত্র y z, আর এখন আমরা পাইছি x। এইটা আমরা 2 নাম্বার ইকুয়েশনে সাবস্টিটিউট করব। 2 নাম্বার ইকুয়েশন থেকে আমাদের পাওয়ার কথা y, তাহলে y যখন আমরা বের করতেছি, আমি x এর ভ্যালু কোনটা ইউজ করব আর z এর ভ্যালু কোনটা ইউজ করব? x এর ভ্যালু তো ম্যাম 3 আর x এর y ভ্যালু 3, আর z তাহলে 0 হ্যাঁ -4 টাইমস হবে 3, আর z হচ্ছে প্লাস 0, আর ওইদিকে হচ্ছে প্লাস 4। তাহলে এই যে এই ক্যালকুলেশন করে আমার যেটা আসবে -12 প্লাস 4 সমান -8, এটা আমরা পাইলাম। এন্ড লাস্টে 3 নাম্বার ইকুয়েশনে আমরা বের করব z। তো z যখন বের করব, আগে কিন্তু আমরা দেখো 5 আছে আর x আমরা পাইছি 3, তাহলে 5 - 3 আর y কিন্তু আমাদের এখানে দুইটা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে -8। এখন তুমি কোন yটা ইউজ করবা? ইনস্ট্যান্ট ম্যাম যেটা হ্যাঁ, যেটা লেটেস্ট আপডেট হয়েছে ভ্যালুটা, এই ভ্যালুটা সবসময় ইউজ করবে। তাহলে এখানে হবে -8। এখান থেকে আমরা পাবো হচ্ছে 5 - 3 - 8 সমান হচ্ছে কত? -11 প্লাস 5 6, তাই তো? -6। এইটা গেল হচ্ছে একটা ইটারেশন। এই সেম জিনিসটা প্রথমে তো y এবং z 0 ধরলা, তারপরে প্রত্যেকটা স্টেপে যেই লেটেস্ট ভ্যালুগুলো আপডেটেড পাচ্ছ সেইগুলা ইউজ করে এই তিনটা ইকুয়েশন তোমরা রিপিটেডলি ক্যালকুলেট করবা যতক্ষণ না পর্যন্ত কনসিকিউটিভ দুইটা ইটারেশনের ভ্যালু সমান হচ্ছে। এন্ড ভ্যালু সমান বলতে হচ্ছে x y z প্রত্যেকটার ভ্যালুই আগেরটার সাথে ম্যাচ করতে হবে। জাস্ট একটা ম্যাচ করে গেল সেটা আমি আনসার বললাম, ওই ইটারেশনের জন্য পরের স্টেপে গিয়ে y ম্যাচ হলো এমন না। যেই ইটারেশনে x y z প্রত্যেকটার ভ্যালু আগেরটার সাথে প্রত্যেকটার ভ্যালুর সাথে ম্যাচ করতেছে, সেই ইটারেশনের ভ্যালুগুলাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে? কি হলো? no ma'am বুঝিনি। বুঝছো নাই? আচ্ছা, কোনটার সাথে প্রথম ম্যাচ করবে ম্যাম আচ্ছা প্রথম ইটারেশনটা কি বুঝছো? এক নাম্বার ইটারেশনে কি করবা? ইনিশিয়ালি x এবং y এবং z এর ভ্যালুটা ধরবা। ধরলা তো? ধরার পর হচ্ছে ওই যে আমরা তিনটা রিপ্রেজেন্টেশন পাইছিলাম, x ইকুয়ালস টু সামথিং, y ইকুয়ালস টু সামথিং আর z ইকুয়ালস টু সামথিং। এখানে আমাদের ওই অ্যাজিউম করা ভ্যালুগুলো বসাবো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে। তারপরে প্রথমে কি এই যে 1 নাম্বারে বসাইলে আমরা x এর ভ্যালু পাবো, তারপরে 2 নাম্বারে আমাদের y এর ভ্যালু বের করার জন্য লাগবে কত? x এবং z। z তো আমরা অ্যাজিউম করে নিছি 0, আর x আমরা বের করলাম মাত্র 3, তাহলে এই দুইটা ভ্যালু ইউজ করে আমরা y এর ভ্যালুটা ক্যালকুলেট করব। এন্ড তারপরে 3 নাম্বার ইকুয়েশনে z বের করার জন্য আমার লাগবে হচ্ছে x এবং y। তো x এবং y, আমার তো y এর দুইটা ভ্যালু, x এর একটা ভ্যালু আছে, y এর দুইটা ভ্যালু। y এর দুইটা ভ্যালুর মধ্যে লেটেস্ট যে ভ্যালুটা আছে সেটা ইউজ করে ক্যালকুলেট করবা হচ্ছে z এর ভ্যালু।
তাহলে এই যে একবার XYZ বা যতগুলো শেয়ার ভ্যারিয়েবল থাকবে প্রত্যেকটা যখন ক্যালকুলেট করা হয়ে যাবে সেটা হচ্ছে একটা ইটারেশন। এটা গেল ইটারেশন 1। তারপরে যখন সেকেন্ড ইটারেশন করবা, সেকেন্ড ইটারেশনে গিয়ে আবার x, y এবং z ক্যালকুলেট করবা। এখন x ক্যালকুলেট করার জন্য আমার জানা লাগবে কোনটা কোনটা, y এবং z না? এই যে এই ইকুয়েশন সেটটা ইউজ করবা ভ্যালু ক্যালকুলেট করার জন্য। x এর ভ্যালু ক্যালকুলেট করার জন্য কি এখানে y লাগবে আর z লাগবে। তাহলে y এবং z এখন কত ইউজ করবা? -8 -6 -8 আর -6 যখন লেটেস্ট যতগুলো আপডেট হচ্ছে সেগুলো। তাহলে কত হবে? 2 টাইমস -8 তার মানে কত? -16, তারপরে -12 আর হচ্ছে 3 প্লাস 3, তাই তো? আসলো না কোনো একটা ভ্যালু? তারপরে Yes. y এর ভ্যালু কি করে বের করবা? -8 and 3 এই যে 2 ম্যাম নাম্বার ইকুয়েশন, x এর ইনস্ট্যান্ট যে ভ্যালুটা আসবে ওইটার x এর যেটা আসবে এই যে এখানে যে ভ্যালুটা আসবে সেটা ইউজ করবে x এর জায়গায়। আর y তো এখানে নাই, পাও নাই এখনো, তো y আগের স্টেপেরটা ইউজ করতে হবে। এভাবে এখানে আরো কিছু xyz পাবা না, এখানে পাওয়ার পর আবার 3 নাম্বার শুরু করবা, 3 নাম্বারে গিয়ে আবার x পাবা, y পাবা, z পাবা। এরকম করতে করতে যেই স্টেপে গিয়ে এই xyz আর তার আগের স্টেপের xyz সবগুলা ম্যাচ করে যাবে, সেইটাই হবে তোমার হচ্ছে আনসার। ম্যাম এটা কয়টা স্টেপ করে লাগতে পারে? এটা আসলে ঠিক নাই, এটা তোমার ডিপেন্ড করে প্রবলেমের উপর। হ্যাঁ, এটা প্রবলেম উপর ডিপেন্ড করে, সত্যি কথা। হয়তো কোনো প্রবলেমের জন্য 3টা 4টা স্টেপেও তোমার ম্যাচ করতেছে, কোনোটার জন্য 11টা 12টা 20টা 30টাও লাগতেছে। তো এরকম চিন্তা করো না 20টা 30টা লেগে যায়, এরকম কোনো প্রবলেম পাবা না। কোড করা হয়তো ইজি, আমরা যখন হয়তো ইমপ্লিমেন্ট করবো ম্যাটল্যাব দিয়ে তখন এটা হয়তো ইজিলি করতে পারবো, বাট ম্যানুয়ালি করতে গেলে এত বিশাল বিশাল ক্যালকুলেশন লাগবে এরকম আমি কিছু দিব না। আর নর্মাল জিনিসটা তো সেম, ধরো তুমি যদি এই প্রসিডিউর গুলো 3টা 4টা স্টেপ করতে পারো তার মানে তো কি তুমি বেসিকটা বুঝতে পারছো। ওই 3টা 4টা স্টেপ করা আর 20টা স্টেপ করা তো একই জিনিস। খালি স্টপিং ক্রাইটেরিয়াটা কি হবে এটা যদি তুমি বুঝতে পারো, তাহলে ধরো তোমার যদি 5টাতে গিয়েও না মিলে তুমি একটা কমেন্ট লিখে দিতে পারলা যে এখনো কনভার্জ করে নাই, যখন গিয়ে আমার এক্স্যাক্টলি XYZ এর ভ্যালুটা আগের ইটারেশনের সাথে ম্যাচ করবে তখন গিয়ে আমরা স্টপ করবো। তো এইভাবে যদি ম্যাচ না করে বাই এনি চান্স কোনো প্রবলেমের কারণে 3টা বা 4টা 5টা ইটারেশনের জন্য, তারপরে গিয়ে এক লাইন লিখে দিবা যে কখন গিয়ে এটা আসলে বুঝতে পারবা আনসার পাচ্ছ। ঠিক আছে? ওকে। আচ্ছা, আর বাকিরা কি বুঝতে পারছি? আমি তোমাদেরকে যে পিডিএফটা দিছি এখানে হচ্ছে একটা ম্যাথের জন্য প্রত্যেকটা মেথডে দেখানো আছে কিভাবে করতে হবে, নেভ গস এলিমিনেশন, তারপরে হচ্ছে গস জর্ডান, তারপরে হচ্ছে ফাইনালি গস সিডল। এই প্রত্যেকটা গস সিডলের সবগুলো দেখানো নাই, প্রত্যেকটা স্টেপ জাস্ট 2টা স্টেপ দেখানো হয়েছে, এটা একটা দুটা করলে হয়তো কনভার্জ করবে। তো জাস্ট বুঝার জন্য যে কিভাবে আসলে জিনিসগুলো হচ্ছে। আর এখানে একটা জিনিস দেখো, যখন তোমরা দেখবা এখানে হয়তো একটা জিনিস কনফিউজ হয়ে যেতে পারো। এই যে এখানে আমাদের নেভ গস এলিমিনেশনের ক্ষেত্রে আমরা যখন অগমেন্টেড থেকে আপার ট্রায়াঙ্গুলারে কনভার্ট করতেছি তখন এখানে কিছু প্রাইম দেখাচ্ছে, এই যে a22 প্রাইম, a23 প্রাইম, এই প্রাইম গুলা বুঝায় যে এই ভ্যালুটাকে 0 করতে গিয়ে আমার এই ভ্যালুটা কয়বার মডিফাই হচ্ছে, মানে নাম্বার অফ প্রাইম ইন্ডিকেট করে যে নাম্বার অফ মডিফিকেশন। এটাকে 0 করতে গেলে আমার এটা ইনিশিয়ালি যে ভ্যালুটা ছিল a22 এইটার থেকে শুধুমাত্র একবার মডিফাই হয়ে এটা হচ্ছে। আর এখানে ডাবল প্রাইম মানে এই দুইটাকে 0 করতে গিয়ে আমার অরিজিনাল ভ্যালু থেকে 2বার চেঞ্জ হয়ে আমরা এই ভ্যালুটা পাইছি। ঠিক আছে, তো এটা নিয়ে কনফিউজ হয়ে না। আর এই যে এই জিনিসগুলা সিম্পলি হচ্ছে আমরা যে জিনিসটা নিউমেরিক্যালি করতেছি, যেমন 3কে শূন্য বানানোর জন্য 3 আরেকটার সাথে 3 গুণ করে ওটা থেকে বিয়োগ করতেছি, এই সেম জিনিসটা এখানে বুঝাচ্ছে। ঠিক আছে, যেমন এখানে একটা জিনিস দেখাই, আমরা তো সিম্পলি ইন্টিজার দিয়ে করলাম, ইন্টিজার দিয়ে করছি বলে হয়তো ইজি লাগছে। এখানে দেখো একটা ফ্র্যাকশনের এক্সাম্পল আছে, যেমন এখানে 3 আছে, এখানে -0.1 আছে, এখানে -0.2 আর নিচে এগুলো আছে। এখন এইটারে যদি 0 করতে চাও 0.1, এটাকে 0 করতে চাইলে আমাদের কি করতে হবে? বাকি দুইটার যে কোনো একটারে আমরা ইউজ করতে পারি। তো যেটা সিম্পলি করতে পারো সেটা হচ্ছে আমাদের এইটার থেকে বিয়োগ করতে হবে কত? 0.1 না? ইয়েস ম্যাম। তো তার উপরে আছে হচ্ছে দেখো 3, তো 3 এর সাথে আমরা যদি 0.1 গুণ করি এন্ড 0.1 আমরা বিয়োগ যেহেতু করবো তো আমার লাগবে অ্যাকচুয়ালি এটা, তাহলে এইটার সাথে এটা গুণ করে আমি যদি 3 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা আর এটা কাটা চলে যাবে না, শুধুমাত্র থাকবে 0.1। তারপরে ওই কোয়ান্টিটিটাকে আমি যদি এটা থেকে বিয়োগ করে দিই তাহলে তো আমরা 0 পেয়ে যাবো। বুঝা গেছে? যেমন এই যে এটাকে যদি 1 করতে চাও, 7কে 1 না, 7কে যদি 0 করতে চাও তাহলে কি করতে হবে? এই ফার্স্ট রোকে যদি ইউজ করো
ফার্স্ট রোতে আছে কত, তার উপরে মাইনাস 0.1 into 7 by 0.1 divided by into 7 divided by 7. 0.1. ডিভাইডেড বাই 0.1, তাইলে 0.1 এটা এবং এটা কাটা যাবে, এটা হবে -7, তারপরে এটার সাথে এটা যোগ করে দিলেই আমরা 0 পেয়ে যাবো। তো এইরকম একটা কোয়ান্টিটি ওইটার সাথে মাল্টিপ্লাই করবা যাতে তুমি যেটা চাও ওই ভ্যালুটা আলটিমেটলি থাকে। জাস্ট যেটা আছে ওইটা দিয়ে ভাগ করে দিলে তো কাটাকাটি চলে যাবে, আর যেটা চাও ওটা দিয়ে গুণ করে দিবা, বুঝছো? এরকম যখন কমপ্লিকেটেড হয়ে যাবে তখন মাথাটা এত খাটায়ও না, সিম্পলি গুণ ভাগ করেই ওটাকে কেটে তোমার যেটা লাগবে ওটা রাখবা, তারপরে যোগ বা বিয়োগ যেটা করে 0 পাবা সেটা রেখে দিবা। তো এখানে ওই প্রবলেম গুলো পুরোটা করে দেওয়া আছে, যে কোনো একটা প্রবলেমের জন্য দেখানো আছে। আমরা ক্লাসে যেভাবে করলাম ওই সেম জিনিসই, খালি এখানে বইয়ের একটা এক্সাম্পল ছিল, ওই এক্সাম্পলটা ইউজ করে করা আছে, যেহেতু ফ্র্যাকশন ওই জন্য হয়তো কমপ্লিকেটেড লাগতে পারে, বাট ব্যাপারগুলো সেম। তুমি চাইলে যেভাবে ইচ্ছে 0 করতে পারো, কিন্তু কথা হচ্ছে তোমার আরেকটা রোকে ইউটিলাইজ করে তোমার 0 করতে হবে, ঠিক আছে? কারণ একেবারে সিম্পলি কি, আমরা তো 0.1 থেকে 0.1 বিয়োগ করে দিলেই হয়ে যাবে, 0.3 থেকে 0.3 বিয়োগ করে দিলেই হয়ে যাবে, এরকম করেও তো করা যায়। বাট এখানে আমরা নর্মালি যেটা করি, রো অপারেশন ইউজ করি, আরেকটা রো এর সাথে মাল্টিপ্লিকেশন অ্যাডিশন এই জিনিসগুলো করে ওই রোটাকে যেটা চাই সেটা রাখার চেষ্টা করি। এইগুলা গেল হচ্ছে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, যে সেকেন্ড টপিকটা সেটা। আজকে একটু ফাস্ট ভুলে গেছি, এগুলা হয়তো ডিটেইলসে আমি যদি প্রত্যেকটা ভেঙে ভেঙে দেখাইতাম তাহলে তোমাদের জন্য একটু ইজি হতো। তাও তোমরা যদি কোনো কোশ্চেন না বুঝো, আমি তো বলে দিলাম প্রত্যেকটা কিভাবে কিভাবে হবে, তোমরা ট্রাই করছো যারা বুঝতেছো, আর যারা কিছু বলতেছো না আমি আসলে বুঝতেছি না তোমরা বুঝতেছো কি বুঝতেছো না, সো লেকচার রেকর্ডিংটা আবার দেখো, দেখার পরে যদি কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে আমাকে জানাও, ঠিক আছে? এটার পর আমাদের হচ্ছে মিড টার্মের জন্য আরেকটা টপিক বাকি আছে, ওইটা খুব বেশি না, একটা ক্লাস 1 ঘন্টার একটা ক্লাস হইলে আশা করি শেষ হয়ে যাবে। তারপরে কি আমরা রেস্ট নেব? দেখছি না। আচ্ছা বলতেছি, আজকে কারো প্রবলেম আছে নাকি আগে বলো। না আমার প্রবলেম নেই। আচ্ছা, যারা এখনো কথা বলো নাই তারা বলো, ঠিক আছে? ম্যাম আচ্ছা, আরেকবার ঠিক আছে। দেখেন ভিডিওটা রেকর্ডিং তো আছে। আচ্ছা হ্যাঁ রেকর্ডিং আছে। আচ্ছা তাহলে এটা দেখো, দেখে যদি কোনো প্রবলেম হয় আমাকে হচ্ছে তাহলে বলো।